আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ইউএসএ বা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ, কিন্তু সবসময় কি এমনটা ছিল? তা তো ছিল না। কিংবা আমেরিকা যে এই যে এত বড় একটি দেশ, 50টি স্টেটস নিয়ে গঠিত, যার কারণে ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্র বলা হচ্ছে, এটি কি সবসময় 50টি স্টেটস নিয়ে গঠিত ছিল? না। কিভাবে আমেরিকা এত বড় দেশ হয়ে উঠল এবং এতটা ক্ষমতাধর দেশ হয়ে উঠল, তাই আজ আমরা আলোচনা করব। চলুন শুরু করি। আমেরিকাকে যদি আমরা বুঝতে চাই, আজকের আমেরিকাকে বুঝতে হলে আমাদেরকে অন্তত আরো 500 বছর পূর্বে ফিরে যেতে হবে। সেই সময় যদি আমরা দেখি, পৃথিবীটা ইতিহাসবিদ বা যারা পৃথিবীর মানচিত্র আঁকাতেন তাদের কাছে ছিল মূলত এই ভূমধ্য সাগর কেন্দ্রিক। তারা মনে করতেন এই ভূমধ্য সাগর আর এর পাশে এশিয়া, নিচে আফ্রিকা আর এই উপরে ইউরোপ, এই নিয়েই পৃথিবী। এটাকে ভাবতেন তারা প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর, এইভাবে গোল। পৃথিবীটা তো গোল, এটা ওনারা জানতেন। ম্যাপ সেইভাবেই, মানে ভূগোলক তারা সেভাবেই গঠন করেছিলেন। কিন্তু আমেরিকার অস্তিত্ব কিংবা অস্ট্রেলিয়া তখন আবিষ্কৃত হয়নি। আমি বলছি 1400 সালের পূর্বের কথা। 1453 সালে যে ঘটনাটা ঘটে, অটোমান মুসলিমরা এখানে বাইজেন্টাইনদের কাছ থেকে কনস্টান্টিনোপলের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। তো এই বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে যখন কনস্টান্টিনোপল মুসলিমরা তথা অটোমানরা দখল করে নেয়, তখন কিন্তু এই ইতালির ব্যবসায়ীরা এইভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আর মশলার ব্যবসাটা করতে পারে না। তখন তারা বিকল্প একটি পথ খুঁজতে থাকে ভারতবর্ষে আসার জন্য। ভারতবর্ষের প্রতি যে শুধু তাদের মশলার জন্যই আকর্ষণ ছিল তাই না, ভারতের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং ফসলের বিভিন্ন ভ্যারাইটি এবং সব মিলিয়ে যে পরিবেশ, এটা তাদেরকে আকর্ষণ করেছিল। আর মশলা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল কেন? ইউরোপে এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে মশলা, এটার একটা আলাদা কদর হতে থাকে। এর জন্য খাদ্য সংরক্ষণের জন্য কোনো ফ্রিজিং এর ব্যবস্থা ছিল না। ফলে তারা কি করতো, মাংস বা মাছ এগুলো মশলা দিয়ে সুগন্ধিযুক্ত করে রাখতো, ফলে খেতে সুস্বাদু হতো খাবারটা। এছাড়াও ঔষধি গুণ থাকার কারণে মশলাগুলো বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহৃত হতো। এর ফলে ইউরোপিয়ানরা ভারতবর্ষে আসার পথ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় স্পেনের রানী এবং রাজা ফার্দিনান্দ, স্পেনের রানী ইসাবেলা, ওনারা স্পন্সর করেন কলম্বাসকে। কলম্বাসের একটা ধারণা ছিল, যেহেতু পৃথিবীটা গোল, তখনকার দিনে অলরেডি এটা আবিষ্কার হয়ে গেছে, পৃথিবী গোল, কিন্তু পশ্চিম দিকে যে এত বড় দেশ আছে, সেটা মহাদেশ আছে, সেটা জানতেন না। ওনারা এই জন্য ভেবেছিলেন পশ্চিম দিক থেকে যদি রওনা দেওয়া হয়, তাহলে পূর্ব দিকে, যেহেতু পৃথিবী গোল, এই দিকে এই চীন, ভারতের এইখানে চলে আসা যাবে। সমুদ্র পথে জাহাজ চালিয়ে ওনারা এখানে চলে আসবে। সেই অনুযায়ী কলম্বাস 1492 সালে স্পেনের পলস বন্দর থেকে যাত্রা শুরু করেন। ওনার এই যাত্রা গিয়ে শেষ হয় এই ক্যারিবিয়ান সাগরের এই দ্বীপে, যাকে আমরা এখন ক্যারিবীয় কিছু দেশ
ওয়েস্ট ইন্ডিজ বলে জানি, কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত। তো ওয়েস্ট ইন্ডিজ নামটাও কলাম্বাসেরই দেওয়া। কলাম্বাস ভেবেছিলেন যে উনি ভারতের পশ্চিমে এসে গেছেন, এই জন্য এগুলোকে উনি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ হিসেবে চিহ্নিত করেন। যদিও পরবর্তীতে তার এই ভুল ধরা পড়ে। উনি যাদের সাথে দেখা করেছিলেন, যাদের দেখা পেয়েছিলেন, তারা মূলত ছিল আমেরিকান আদিবাসী। অ্যাজটেক ছিল, রেড ইন্ডিয়ান ছিল, ইনকা সভ্যতার মানুষ ছিল, মায়া সভ্যতার মানুষ ছিল। তো স্পেনের যাত্রা যখন এই রাস্তা যখন আবিষ্কার হয়, এই রাস্তা দিয়ে স্পেনের অন্যান্য অভিযাত্রীরাও আসতে শুরু করে। তো এই অভিযাত্রীদেরকে বলা হতো কনকুইস্তাদোর। এরা রীতিমতো লুণ্ঠন চালাতে থাকে, গণহত্যার দায়ে তারা অভিযুক্ত। এখানে অগণিত মানুষকে তারা হত্যা করে। মেক্সিকোতে তখন মায়া সভ্যতা ছিল, এই যে ইনকা সভ্যতা, এখানে ছিল ইনকা সভ্যতা। আমেরিকা যুক্তরাষ্ট্রে এদিক দিয়ে অ্যাজটেক সভ্যতা ছিল, পেরির এদিক দিয়ে অ্যাজটেক সভ্যতা ছিল। তো স্পেনের রাজা উনি যখন এই অ্যাজটেকদের আক্রমণ করেন, অ্যাজটেকদের একজন রাজা ছিলেন সেই সময়, সম্রাটের নাম ছিল মন্টেজুমা। ওরা তখনও ঘোড়া বা কামান এগুলোর সাথে পরিচিত ছিল না। তো ওরা স্বাভাবিকভাবে যুদ্ধে হেরে যায়, ভয় পেয়ে যায়, যুদ্ধে হেরে যায়। তাদেরকে বন্দি করা হয়, দাস বানানো হয়, অনেক সম্পদ, এদের অনেক সোনা দানা যা ছিল সব লুট করে স্পেন খুব দ্রুত ধনী হয়। তো আমরা যদি ওই সময়টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো, ওই সময়টার দিকে তাকালে আমরা যদি ওই সময়টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো ওই সময় স্পেন এবং পর্তুগালের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা ছিল। এখন যেটা আমরা দেখি চীন এবং আমেরিকার মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষমতাধর, এটা প্রমাণ করতে, আমেরিকা রাশিয়ার মধ্যেও দেখা যায় প্রতিযোগিতা। স্পেন এবং পর্তুগালের মধ্যে এই প্রতিযোগিতা ছিল। তো স্পেন যখন জানতে পারে, পর্তুগাল যখন জানতে পারে স্পেন ভারত যাওয়ার একটা রাস্তা আবিষ্কার করেছে, পর্তুগালের নাবিকরাও চেষ্টা করে। পর্তুগালের নাবিক এই 1492 ঠিক 5-6 বছর পরে 1498 সালে উনি পর্তুগাল থেকে চলে আসেন হলো এই দক্ষিণ আফ্রিকার এই উত্তমাশা অন্তরীপে। এখান থেকে একজন মুসলিম নাবিকের সহায়তায় উনি ভারতের কালিকটে পৌঁছে যান। এভাবে ভারতে আসার জলপথ আবিষ্কার হয় এবং পর্তুগিজরা ভারতবর্ষের সাথে আবার এই মশলার ব্যবসা সহ অন্যান্য ব্যবসাগুলো চালিয়ে নিতে থাকে। এখানে তারা দুর্গ নির্মাণ করে ব্যবসার উদ্দেশ্যে। এছাড়াও এখানে মশলার যুদ্ধ হয় হল্যান্ড এবং পর্তুগিজদের মধ্যে। হল্যান্ড মানে ডাচদের সাথে পর্তুগিজদের মশলা নিয়ে একটা যুদ্ধ হয় সেই সময়। তো আমরা যেহেতু আমেরিকা নিয়ে কথা বলছি, ওই বিষয়টা নিয়ে অত ডিটেলসে যাব না, আমরা আমেরিকাতেই ফিরতে চাচ্ছি। তো যখন আমেরিকার আদিবাসীদেরকে এইভাবে হত্যা করা হয়, তো সেই সময় পর্তুগিজরাও আমেরিকায় চলে আসে। আমেরিকায় এসে ওরা যখন আসে তখন ওরা এই ব্রাজিলের এরিয়াটুকু দখল করে নেয়। এই জন্য দেখবেন ব্রাজিলের ভাষা হলো পর্তুগিজ। এটা আর অন্যান্য দেশগুলো স্প্যানিশ ভাষায় কথা বলে। হ্যাঁ, মেক্সিকো স্প্যানিশ ভাষা, এবং মেক্সিকো সিটি স্প্যানিশ ভাষায় কথা বলা শহরগুলোর মধ্যে বৃহত্তম। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র, কানাডা এগুলো কেউ দখল করছে না, এদিকে কিন্তু তাদের মনোযোগ তখন ছিল না। হ্যাঁ, কারণ এগুলো ছিল শীত প্রধান অঞ্চল। শীত প্রধান অঞ্চলে তেমন কোনো ফসল বা এত কিছু ছিল না যে এইগুলো নিয়ে এত মাথা ঘামাবে। স্পেন পর্তুগাল তারা ব্যস্ত ছিল মূলত এই আমাজন নদী, আমাজন বন সমৃদ্ধ, এই যে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ এই মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার দেশগুলো নিয়ে। ফলে ব্রাজিল দখল করে নেয় পর্তুগাল, আর অন্যান্য দেশগুলো ছিল স্পেনের অধীনে। এত সম্পদ এখান থেকে স্পেন নেয়। স্পেন পরবর্তীতে তার নৌবাহিনী আরও শক্তিশালী হয়। স্পেনের নৌবাহিনীকে বলা হতো তখন ইনভিনসিবল আর্মাডা। এতই তাদের ক্ষমতা, অপরাজেয় নৌশক্তি মনে করা হতো। প্রশ্ন হলো ইংরেজরা কই?
ইংল্যান্ড, আমরা জানি যে ইংরেজ সাম্রাজ্য অনেক বড় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে বা ঔপনিবেশিক শক্তি হিসেবে কিন্তু আমরা বেশি ইংরেজদের সম্পর্কেই পড়ি বা জানি, কারণ ভারতবর্ষ শাসন করেছিল ইংরেজরা। ইংরেজরা 1600 সালের দিকে ধীরে ধীরে 1603 সালে তারা যুক্তরাষ্ট্রে আসে, এই ওয়াশিংটন ডিসির এইখানে। ওরা যখন এই দিক দিয়ে নাম দেয় ওরা জেমস টাউন, এটা ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। তখন ব্রিটিশ রাজা ছিলেন জেমস। তো এই জেমসের নাম অনুসারে ওনারা ওই শহরের নাম দেন জেমস টাউন। প্রথম বসতি করে নেয় ইংরেজরা, হ্যাঁ, ইংল্যান্ড থেকে এসে। হ্যাঁ, ওনারা তখন এই পুরো জায়গাটার নাম দেন হলো নিউ ইংল্যান্ড। 13টি অঙ্গরাজ্য নিয়ে নিউ ইংল্যান্ড যাত্রা শুরু করে। আর ফ্রান্স, ওরা নেয় হলো এই যুক্তরাষ্ট্রের মাঝখানের অংশটুকু, বিশেষ করে কানাডা। এই কানাডাটা মূলত ছিল ফ্রান্সের দখলে। কুইবেক প্রদেশটা দেখবেন যে ফরাসি ভাষা অধ্যুষিত অঞ্চল। এরা যখন চলে আসলো উত্তর আমেরিকার জায়গাগুলো দখল করলো, অর্থাৎ ইংল্যান্ড এবং ফ্রান্স, তখন স্পেন কিংবা পর্তুগাল এটা খুব একটা গুরুত্ব দেয়নি। তারা অলরেডি অনেক বড় ভূমি নিয়ে ছিল, আর ওইটা শীত প্রধান অঞ্চল, কি বা করবে ওখানে, এই আশায় এটা মনে করে আর কি অতটা গুরুত্ব দেয় না। যুক্তরাষ্ট্র তো ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী একটা যুদ্ধ হয়। প্রায় 100 বছর ধরে চলা যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো সেই ক্ষয়ক্ষতি কাটানোর জন্য তারা নতুনভাবে উপনিবেশ স্থাপনের চেষ্টা করে আর কি। তো পরবর্তীতে যখন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আসলো, তখন দেখা গেল আমেরিকা মহাদেশের অধিকাংশই তো তখন স্পেনের দখলে। হ্যাঁ, তো এই মেক্সিকো স্পেনের দখলে, যুক্তরাষ্ট্রের শুধু এই কয়েকটা 13টা স্টেট ছিল ব্রিটেনের দখলে। এই মাঝখানের এই বিশাল এলাকা ছিল ফ্রান্সের দখলে। তো ঔপনিবেশিক ক্ষমতা হিসেবে তখন ইংল্যান্ডের উত্থান পর্ব। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 7 বছর ব্যাপী একটি যুদ্ধ হয়, যেটাকে ইতিহাসে 7 ইয়ার্স ওয়ার বা 7 বর্ষব্যাপী যুদ্ধ বলে। এই যুদ্ধে ফ্রান্স ইংল্যান্ডের কাছে হেরে যায়। ফলে এই বিশাল বড় জায়গা পেয়ে যায় হলো ইংল্যান্ড। পরবর্তীতে দেখা গেল এই যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে 1763 সালে। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে এই পরাশক্তি হয়ে ওঠা নিয়ে বা ঔপনিবেশিক শক্তি হয়ে নিয়ে ওঠা যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার ধাক্কা কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশেও আমরা দেখতে পাই। সেটা 1757 সালের পলাশী যুদ্ধে। সেখানে দেখবেন সিরাজউদ্দৌলাকে ফরাসিরা কিন্তু সাহায্য করেছিলেন, আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে। আর ইংরেজরা অপর পক্ষে ছিলেন, মানে যেখানে ইংরেজরা যে পক্ষে তার ঠিক বিপক্ষে ফরাসিরা বা ফ্রেঞ্চরা ছিলেন। তো এখানে হেরে যায়, ঠিক যেভাবে আমাদের নবাব সিরাজউদ্দৌলাও হেরে যান। তো কিছু করার থাকে না, ওনারা তখন ছেড়ে দেন। এই বিশাল এরিয়া তখন পেয়ে যায় ইংল্যান্ড। সমস্যা হলো এই যুদ্ধে জিততে গিয়ে ইংল্যান্ডের অনেক খরচ হয়ে যায়, অনেক লস হয়ে যায়। এই টাকা তারা কিভাবে তুলবে এটা চিন্তা করতে থাকে। তখন তারা ইংল্যান্ডে বসে কিছু বিল পাস করে, সুগার অ্যাক্ট পাস করে, টি অ্যাক্ট পাস করে, প্রচুর কর ধার্য করে। তখন যেটা হয়, যুক্তরাষ্ট্রে যারা বসতি করেছিল তারা তো মূলত ইংল্যান্ডের লোকজনই ছিল। এই জন্য ওরা নিজেদেরকে মার্কিন বলে পরিচয় দেয়। যুক্তরাষ্ট্রের জনগণ নিজেদেরকে মার্কিন বলে পরিচয় দেওয়ার এটা একটা কারণ। ওরা মনে করে যে ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, ওনার নাম ছিল মার্ক অফ কর্নওয়াল। এই মার্ক অফ কর্নওয়ালের বংশধররাই নাকি প্রথম এই যুক্তরাষ্ট্রে বসতি গড়ে তোলে। তো তারা নিজেদেরকে মার্কিন বলে পরিচয় দিত, অর্থাৎ মার্ক অফ কর্নওয়ালের তারা বংশধর, ওই রাজার বংশধর। যাই হোক,
তারা যখন এখানে বসবাস করা শুরু করে, স্বাভাবিক ব্যাপার, আগে এখানে কেউ বাস করেনি, শীত প্রধান অঞ্চল, প্রচণ্ড প্রতিকূল পরিবেশ। তারা মূলত এই সমুদ্র পাড়ি দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে এখানে এসেছিল একটু সুখে শান্তিতে থাকার জন্য। তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়, আমরা এখানে দেশ থেকে দূরে আছি, স্ট্রাগল করছি, এখানে থাকা এত কষ্ট, তারপরেও আমরা আছি, কোথায় একটু শান্তিতে থাকবো। শান্তিতে থাকার উপায় অবশ্য ছিল আলাদা, কৃতদাসদের রাখা, সে আলোচনায়ও আমরা পরে আসবো। তো কিন্তু শান্তিতে থাকতে দিচ্ছে না ইংল্যান্ড, এত ট্যাক্স আরোপ করেছে, হ্যাঁ, সুগার অ্যাক্ট, টি অ্যাক্ট, তখন তারা বিদ্রোহ করে বসলো। এখান থেকে জন্ম হলো বোস্টন টি পার্টি। অর্থাৎ তারা ওই যে যেরকম আমরা ভারতবর্ষে পরিচিত গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে, হ্যাঁ, বা ইংরেজ পণ্য বর্জন করার সাথে, ওরকম তারা ওই যে এই ইংরেজদের যে বিক্রি করার জিনিসগুলো সেগুলো বর্জন করা শুরু করে, চা ফেলে দেয়, চিনি ফেলে দেয়, হ্যাঁ, আমরা এগুলো ইউজ করব না। ফলে আমেরিকা ধীরে ধীরে স্বাধীনতার দিকে এগিয়ে যায়, ওরা স্বাধীন হতে চায়। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, হ্যাঁ, ইংল্যান্ডের সাথে। যখনই ইংল্যান্ডের সাথে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়, সেই পুরনো শত্রু ফ্রান্স আমেরিকার পাশে দাঁড়ায়। ও চায় যে আমেরিকা স্বাধীন হয়ে যাক, ইংল্যান্ড তার উপনিবেশ হারাক, হ্যাঁ। ফলে ফ্রান্স কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্যাপকভাবে সাহায্য করতে থাকে। আমেরিকা তখন বেশ বড় হয়ে গেছে, হ্যাঁ। তো ফ্রান্স আমেরিকাকে সাহায্য করে তাদের স্বাধীনতা যুদ্ধে। এবং স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে যদি বলি, এখানেও একটু চমকপ্রদ সুন্দর একটা ঘটনা আছে যেটা আমাদের সাথে মিলে যায়। আমেরিকায় যে ইংল্যান্ডের জনগণগুলো ছিল, তারা কিন্তু আগে স্বাধীনতা ঘোষণা দেয়, ওদের একটা স্বাধীনতার ঘোষণাপত্র আছে। এই ঘোষণা দিয়ে তারপরে যুদ্ধে নামে এবং পরবর্তীতে বিজয় লাভ করে। যার কারণে ওদের একটা স্বাধীনতা দিবস আছে। আর একমাত্র দেশ যাদের স্বাধীনতা দিবস আছে সেটা হলো বাংলাদেশ। আমরাও আগে ঘোষণা দেই, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আছে, তারপর যুদ্ধে নামি। ফলে আমেরিকা এবং বাংলাদেশ এই দুটি দেশই পৃথিবীর একমাত্র দেশ যাদের স্বাধীনতা দিবস আছে। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আরও গভীরভাবে আলোচনা করব যুক্তরাষ্ট্র নিয়ে। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন।